হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো তোমাদের সামনেই অর্থাৎ এই রবিবার পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে চলে এসেছি এবং আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ ম্যারাথন একটি ক্লাস করব পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তালিকা আমরা দেখে নেব। তো একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখছি এবং লাস্ট মিনিট সাজেশনও বলতে পারো। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং কিছুটা রিভাইজও হয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের স্মার্ট গাইড বুক লঞ্চ করা হয়েছে, যেখানে 100 নম্বরের 10টি ফুল মক টেস্ট পেয়ে যাবে। এছাড়া অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর, বিগত বছরের প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে ইবুকের ডাউনলোডের লিঙ্কটা রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। তো যাই হোক, প্রথমে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে কিছু প্রশ্ন তো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, বিখ্যাত উপন্যাস পালামু কার রচনা? এটা মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায় এই বিখ্যাত উপন্যাস পালামৌ রচনা করেছেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা সম্পর্কে আমরা দেখে নেব। অরণ্যের অধিকার লিখেছেন মহেশ্বরা দেবী। গুপি গাইন বাঘাবাইন লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। দুর্গেশ নন্দিনী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরণ্যক লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখো, পুতুল নাচের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। টেনিদার অভিযান লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। মহা পৃথিবী লিখেছেন জীবনানন্দ দাস এবং বাঞ্ছারামের বাগান লিখেছেন মনোজ মিত্র। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, আই ফলো দি মহাত্মা এই বইটি কে লিখেছেন? এটি মিসলেনিয়াস 2018-র প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, কে এম মুন্সি লিখেছেন আই ফলো দি মহাত্মা এই বইটি। দেখো, আরো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং লেখকের নাম দেখে নেব। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহরু। ইন্ডিয়া ডিভাইডেড লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। 3 মিস্টেক অফ মাই লাইফ এবং হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। এছাড়া দেখো, ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, জুরাসিক পার্ক এই বইটি কে লিখেছেন? এটাও মিসলেনিয়াস 2018-র প্রশ্ন, যে বইটির উপর বেস করে এটি হলিউড সিনেমাও রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, মাইকেল ক্রিকটন জুরাসিক পার্ক এই বইটা লিখেছেন। 4 নম্বর প্রশ্ন দেখো, এ হান্টেড হাউস এই বইটা কে রচনা করেছেন? এটা দেখো মিসলেনিয়াস 2013-র প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এ হান্টেড হাউস এই বইটার রচয়িতা ভার্জিনিয়া উলফ। 5 নম্বর প্রশ্ন, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা নিচের কোন ব্যক্তি? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এটি। বিভিন্ন কার্টুন চরিত্রের স্রষ্টা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সকলের প্রিয় নন্টে ফন্টে এই কার্টুন চরিত্রের স্রষ্টাকে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, নারায়ণ দেবনাথ। ওকে, নারায়ণ দেবনাথ নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা। দেখো, বিখ্যাত বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টার নাম আমরা একটু দেখে নেব। ফেলুদা, প্রফেসর শঙ্কু এগুলোর স্রষ্টা সত্যজিৎ রায়। অপু, দুর্গা, ভানুমতি, সত্যচরণ এই চরিত্রগুলির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চারুলতা, নিরুপমা, গোরা এই চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর।
নবকুমার, কৃষ্ণকান্ত এই সমস্ত চরিত্রের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া দেখো মহেশ, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, সব্যসাচী, দেবদাস এই সমস্ত চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া দেখো ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র, পাগলা দাশু, কুমড়ো পটাশ এই দুটো চরিত্রের স্রষ্টা সুকুমার রায়, ব্রজদা চরিত্রের স্রষ্টা গৌর কিশোর ঘোষ, হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটো চরিত্রের স্রষ্টা শিবরাম চক্রবর্তী, কাকাবাবু চরিত্রের স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়, ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, পাণ্ডব গোয়েন্দা এর স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এছাড়া হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে এই সমস্ত কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখলাম যা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, নিচের কোন চরিত্রটির স্রষ্টা সৈয়দ মুস্তফা? চারটি চরিত্রের নাম রয়েছে। দেখো কাকাবাবু, অলরেডি আমরা দেখে নিলাম কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র। তারপর রয়েছে দেখো কর্নেল, তারপর রয়েছে কিকিরা, তারপর রয়েছে ভাদুরী মশাই। তো সৈয়দ মুস্তফার সৃষ্ট স্রষ্টা হলো মানে চরিত্র হলো অপশন বি কর্নেল। 7 নম্বর প্রশ্ন দেখো, সাইলক এই চরিত্রটির সৃষ্টি নিচের কোন ব্যক্তি করেছেন বা কোন সাহিত্যিক করেছেন? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি শেক্সপিয়ার। দেখো বিখ্যাত আন্তর্জাতিক চরিত্র এবং স্রষ্টা আমরা দেখে নেব। দেখো মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক এই সমস্ত চরিত্রের স্রষ্টা ওয়াল্ট ডিজনি। টম অ্যান্ড জেরি, যোগী বিয়ার এই চরিত্রের স্রষ্টা উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। টিনটিন এবং ক্যাপ্টেন হ্যাডক এই দুটো কার্টুন চরিত্রের স্রষ্টা হার্জ। টারজান চরিত্রের স্রষ্টা এডগার রাইস বারোজ। স্পাইডারম্যান চরিত্রটির স্রষ্টা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো। সুপারম্যান এই চরিত্রটির স্রষ্টা জেরি সিগেল এবং জো শুস্টার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, অপরাজিত এর নির্দেশক নিচের কোন ব্যক্তি বা পরিচালক? অপরাজিত সিনেমাটির পরিচালক নিচের কোন বিখ্যাত ব্যক্তি? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। মিসলেনিয়াস পরীক্ষাতে মূলত আমাদের পশ্চিমবঙ্গের কালচার এবং বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন এসে থাকে। দেখো এতগুলো যে প্রশ্নগুলো দেখলাম সবই দেখো সাহিত্য, চরিত্র এই সমস্ত থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত কালচার, সাহিত্য এইসব রয়েছে এখান থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সত্যজিৎ রায় অপরাজিত সিনেমাটির নির্দেশক বা পরিচালক। দেখো বিভিন্ন বাংলা চলচ্চিত্র এবং তাদের পরিচালক সমূহ একটু দেখে নেব। কাবলিওয়ালা সিনেমাটির পরিচালক ছিলেন তপন সিংহ, 1957 সালে এই সিনেমা রিলিজ করে। গুপি গায়েন বাঘাবাইন চরিত্র মানে এই সিনেমার পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, 1969 সাল। জলসাঘর সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, 1959 সাল। সোনার কেল্লা সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, 1975 সাল। অযান্ত্রিক সিনেমাটির বা চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক, 1958 সাল। এছাড়া দেখো মেঘে ঢাকা তারা এই সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক। মনের মানুষ সিনেমাটির পরিচালক গৌতম ঘোষ। 19 এপ্রিল এই সিনেমাটির পরিচালক ঋতুপর্ণ ঘোষ। চোখের বালি সিনেমাটিরও পরিচালক ঋতুপর্ণ ঘোষ। গয়নার বাক্স এই চলচ্চিত্রটির পরিচালনা করেছিলেন অপর্ণা সেন। চাঁদের পাহাড় সিনেমাটির পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং মিশর রহস্য এই সিনেমাটির পরিচালনা করেন সুজিত মুখার্জি। 9 নম্বর প্রশ্ন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? অর্থাৎ দেখো বাদ্যযন্ত্র বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত হয়ে রয়েছে নিচের কোন ব্যক্তি? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি পান্নালাল ঘোষ। দেখো কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সেই ব্যাপারে একটু তথ্য আমরা দেখে নেব। বাঁশি বা ফ্লুটের সাথে সম্পর্কিত রয়েছেন হরিপ্রসাদ চৌরসিয়া, সুভাষ কামাত, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, টি মহালিঙ্গম, পান্নালাল ঘোষ। তবলার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ দেখো আল্লাহ রাখা খান, জাকির হোসেন, ওস্তাদ শাওকত আহমেদ খান, লতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী, পণ্ডিত কিষান মহারাজ। বেহালা বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ দেখো এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন এবং এন রাজন। এছাড়া দেখো সেতারের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ পণ্ডিত রবিশঙ্কর, নিশাদ খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ খান, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। সানাইয়ের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ একজনই রয়েছেন বিখ্যাত ব্যক্তি ওস্তাদ বিসমিল্লাহ খান।
সন্তুরের সাথে সম্পর্কিত বাদ্যকার পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সোপৌর, বীর স্বামী এবং নন্দু মুলে। শারদের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত। রুদ্র বীণা বাজান আসাদ আলী খান এবং মোহন বীণা বাজান পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন বাদ্যযন্ত্র এবং বাদ্যকার সম্পর্কে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ফিরোজা বেগম যে বিষয়ে যুক্ত সেটি নিচের কোনটি? কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রয়েছেন ফিরোজা বেগম? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, নজরুল গীতি। দেখো বিভিন্ন কৃতি এবং ব্যক্তিত্ব আমরা দেখে নেব। গোষ্ঠগোপাল দাস তিনি বাউল এবং লোকসঙ্গীতের সাথে সম্পর্কিত। ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্ত নজরুল গীতির সাথে সম্পর্কিত। মেহেদি হাসান এবং বেগম আক্তার গজল গানের সাথে সম্পর্কিত। হেমন্ত মুখোপাধ্যায় আমরা সকলেই চিনি রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত। কবির সুমন জীবনমুখী গানের জন্য বিখ্যাত। নিরঞ্জন গোস্বামী তিনি মুখাভিনয়ের জন্য বিখ্যাত। অমিতাভ বাগচি এবং পার্থ ঘোষ আবৃত্তির জন্য বিখ্যাত। শিশির ভাদুরী এবং উৎপল দত্ত নাটকের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। 11 নম্বর প্রশ্ন, বিরজু মহারাজ নিম্নলিখিত কোন সিনেমার নাচের পরিচালনা করেছেন? মিসলেনিয়াস 2019 প্রশ্ন। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, শতরঞ্জ কি খিলাড়ি। বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন? কত্থক। ঠিক আছে, কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন। এছাড়া শতরঞ্জি কি খিলাড়ি এবং আর একটা গুরুত্বপূর্ণ সিনেমা সেটা হচ্ছে দেবদাস। দেবদাস সিনেমাতেও তিনি নাচের পরিচালনা করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন নিচের কোন ব্যক্তি? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, যামিনী রেড্ডি। কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের? মূলত অন্ধ্র প্রদেশে আমরা এটা দেখতে পেয়ে থাকি। দেখো বিভিন্ন কৃতি নৃত্যশিল্পী এবং কোন কোন নৃত্যের সাথে সম্পর্কিত দেখে নেব। প্রিয়ংবদা মহান্তি ওড়িশি নৃত্যের সাথে সম্পর্কিত। যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটো নৃত্যের সাথে সম্পর্কিত। মৃণালিনী সারাভাই ভারতনাট্যমের জন্য বিখ্যাত। রাগিনী দেবী কথাকলি নৃত্যের সাথে সম্পর্কিত। বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। দয়মন্ত্রী যোশী কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত এবং চিন্তা কৃষ্ণমূর্তি কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছেন। 13 নম্বর প্রশ্ন, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? মিসলেনিয়াস 2019 প্রশ্ন। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের গুরুত্বপূর্ণ নৃত্য? সঠিক উত্তর হবে অপশন এ, ওড়িশি বা ওড়িশা। দেখো বিভিন্ন নৃত্য কোন কোন রাজ্যের সাথে সম্পর্কিত দেখে নেব। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। কথাকলি কেরালাতে দেখতে পাওয়া যায়। ভাংড়া পাঞ্জাবে দেখতে পাওয়া যায়। কত্থক উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়। মোহিনীয়াট্টম কেরালাতে দেখতে পাওয়া যায়। ঘুমর দেখতে পাওয়া যায় রাজস্থানে। বিহু নৃত্য আসামে দেখতে পাওয়া যায়। ছৌ এবং বাউল এই দুটো নৃত্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। ডান্ডিয়া এটা মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় এবং তামাশাও মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। এছাড়া দেখো নটাঙ্কি উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়। গরবা নৃত্য গুজরাটে দেখতে পাওয়া যায়। ঘুমর নৃত্য রাজস্থানে দেখতে পাওয়া যায়। হিকত এবং রাইফ এই দুটো নৃত্য জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়। ভিভিআই করবে তথ্যটা। 14 নম্বর প্রশ্ন, কথাকলি কোথাকার নৃত্য? মিসলেনিয়াস 2018। এখনই আমরা দেখে নিলাম উত্তরটা এক্সট্রা নোটসে। তো সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা। 15 নম্বর প্রশ্ন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। এটাও জাস্ট এক্ষুনি দেখলাম। হিকত এবং রাউফ এই দুটো দেখতে পাওয়া যায় অপশন এ, জম্মু কাশ্মীরে। 16 নম্বর প্রশ্ন, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক?
নিচের কোন উপন্যাসটি বার্মা কেন্দ্রিক? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, গ্লাস প্যালেস। দেখো ব্যাখ্যা। অমিতাভ ঘোষের কিছু বই, ঘোষ দ্য সার্কেল অব রিজন, দ্য শ্যাডো লাইন্স, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, গান আইল্যান্ড, পপিসের সাগর, ধোঁয়ার নদী, আগুনের বন্যা, বন্দুক দ্বীপ এবং জঙ্গল নামা ইত্যাদি রয়েছে। 17 নম্বর প্রশ্ন, হ্যারি পটার সিরিজ কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসীকারী ক্ষতিকারক? হ্যারি পটার সিনেমা নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো। তো হ্যারি পটার সিরিজে নিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক, অর্থাৎ বলতে গেলে মেন ভিলেন কে ছিলেন? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডলডেমট। অ্যাকচুয়ালি ডলডে নয়, এটা ভলডেমট হবে। ঠিক আছে, লর্ড ভলডেমট। 18 নম্বর প্রশ্ন, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? ভিভিআই করো। মিসলেনিয়াস 2013-র প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণম মালেশ্বরী। দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় ছিলেন কেডি যাদব। অলিম্পিকে প্রথম পদকজয়ী প্রথম মহিলা কে ছিলেন? কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে, তিনি হচ্ছেন নরম্যান থিচার্ড। 19 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, হেমা। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, নলিনী দাস। 21 নম্বর প্রশ্ন, সম্প্রতি আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। তো যদিও এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল, তো সঠিক উত্তর হবে অপশন সি, ম্যান বুকার পুরস্কার পেয়েছিল। দেখো 2024 সালে গুরুত্বপূর্ণ পুরস্কার প্রাপকের তালিকা একটু দেখে নেব। দেখো অস্কার পুরস্কার প্রাপক সেরা ছবি, সেটা হচ্ছে ওপেনহাইমার। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা ছবি জওয়ান। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন জেনি এরপ্যানব্যাক। গ্র্যামি পুরস্কার পেয়েছে সেরা গানের জন্য হোয়াইট ওয়াজ আই মেড ফর, এই গানটি। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজটা, অস্কার পুরস্কার এবং দাদা সাহেব ফালকে সেরা ছবি। 22 নম্বর প্রশ্ন, পুরুষ লং টেনিস খেলায় এই মুহূর্তে শীর্ষে কে রয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, নোভাক জোকোভিচ। দেখো সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম মহিলার খেতাব পেয়েছেন মার্গারেট স্মিথ কোর্ট, 24 বার। তারপর দেখো অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ সিঙ্গেল বিভাগে চ্যাম্পিয়নের নাম কি? তিনি হলেন জান্নিক সিনার। তারপর দেখো 2024 ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেনে পুরুষ সিঙ্গেলস বিভাগের চ্যাম্পিয়নের নাম কি? কার্লোস আলকারাস। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন 2024 মহিলা সিঙ্গেলস বিভাগে চ্যাম্পিয়নের নাম কি? আরিনা সাবালেঙ্কা, এটা সাবালেঙ্কা হবে। ঠিক আছে, 2024 ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়নের নাম কি? ইগা সোয়াটেক। 2024 উইম্বলডন ওপেনে মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়নের নাম কি? বারবারা কেরিসকোভা। তো এই যে ওপেনের যে লিস্ট, এটা কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। পুরুষ সিঙ্গেল টাইটেল, মহিলা সিঙ্গেল টাইটেল, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ এবং উইম্বলডনে কারা কারা জিতেছে, খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, 2018 এশিয়ান গেমস সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? দেখো এটা 2018 সালের প্রশ্ন, তো এটা তোমরা স্কিপ করতে পারো।
ঠিক আছে, যদিও সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি ইন্দোনেশিয়া। তো দেখো, আমরা এই বছরের অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আসন্ন খেলাধুলা সম্পর্কে দেখে নেব। তার মানে আমরা বুঝতে পারছি কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে মিসলেনিয়াসে আসতে পারে। দেখো, অলিম্পিক 2028 লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এবং 2024-এর যে অলিম্পিক সেটা প্যারিসে সংগঠিত হয়েছে, অলরেডি আমরা দেখে নিয়েছি। তো দেখো, অলিম্পিক 2032 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। শীতকালীন যে অলিম্পিক 2026-এ যেটা অনুষ্ঠিত হবে সেটা হবে ইতালিতে, এবং কমনওয়েলথ গেমস 2026 অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া শহর অস্ট্রেলিয়াতে। এশিয়ান গেমস 2026 অনুষ্ঠিত হবে জাপানে। আইসিসি পুরুষের ক্রিকেট বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকাতে। ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই তিনটে দেশ মিলিয়ে। 24 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেনকে? সঠিক উত্তর হবে অপশন ডি, হরমনপ্রীত কৌর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, জেনেভা শহরে অবস্থিত রয়েছে আইএলওর সদর দপ্তর। দেখো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। বিশ্ব ব্যাংক তার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা এফএও এর সদর দপ্তর রয়েছে রোমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর কালার নিচের কোনটি? 5টা সার্কেল থাকে, তো 5টা সার্কেলের মধ্যে এশিয়ার কালার কোনটা? সঠিক উত্তর হবে অপশন সি, হলুদ। দেখো, অলিম্পিকে 5টি বলয় 5টি দেশকে চিহ্নিত করে। নীল করে ওসিয়ানিয়া, সবুজ করে ইউরোপকে, কালো করে আফ্রিকাকে, লাল আমেরিকাকে রিপ্রেজেন্ট করে এবং হলুদ এশিয়াকে রিপ্রেজেন্ট করে। তো এই তথ্যটা একটু দেখে নেবে। 27 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 30 রান করেন? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। নিচের কোন ক্রিকেটার প্রথম 30 বা 300 রান করেছিলেন টেস্ট ক্রিকেটে? সঠিক উত্তর হবে অপশন এ, বীরেন্দ্র সেহবাগ। দেখো, ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু দেখে নেব। দেখো, প্রথম ওয়ানডে ক্রিকেট অধিনায়ককে অজিত ওয়াদেকার। প্রথম টেস্ট ক্রিকেটে 100 রানকারী ক্রিকেটার লালা অমরনাথ। প্রথম ওয়ানডে ক্রিকেটে 100 রানকারী কে ছিলেন? কপিল দেব। প্রথম ওয়ানডে ক্রিকেটে 200 রানকারী কে ছিলেন? সচিন তেন্ডুলকার। প্রথম টেস্ট ক্রিকেটে 30 রানকারী বীরেন্দ্র সেহবাগ। প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী হরভজন সিং এবং প্রথম ওয়ানডেতে হ্যাট্রিককারীকে চেতন শর্মা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে। 28 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কতগুলো? সঠিক উত্তর হবে অপশন এ, 6টি। দেখো, প্যারিস অলিম্পিকে পদকপ্রাপ্ত ভারতীয়দের নাম একটু দেখে নেব। নীরাজ চোপড়া রৌপ্য পদক জিতেছেন জ্যাভলিন থ্রো থেকে। মানু ভাকার ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিং থেকে। স্বপ্ননীল কুসলে ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিং থেকে। আমান সাহারাত ব্রোঞ্জ পদক জিতেন কুস্তি থেকে। মানু ভাকার এবং সারওয়াজত সিং দুজন মিলে ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিংয়ে এবং ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে হকিতে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা চলে যাব ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। দেখো, 29 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
মিসলেনিয়াস 2019 এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, হাম্পি। দেখো বিভিন্ন শাসকদের রাজধানীর নাম আমরা দেখে নেব। বিম্বিসারের রাজধানীর নাম ছিল রাজগৃহ। অজাতশত্রুর রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যেরও রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। কনিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর বা পেশোয়া। সমুদ্রগুপ্তের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম ছিল উজ্জয়িনী। দ্বিতীয় পুলকেশীর রাজধানীর নাম ছিল বাদামী। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানীর নাম ছিল কনৌজ এবং শাহজাহানের রাজধানীর নাম ছিল আগ্রা। 30 নম্বর প্রশ্ন, শকুন্তলম কে লিখেছিলেন? মিসলেনিয়াস 2018 বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং রচয়িতা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কালিদাস লিখেছিলেন শকুন্তলম। দেখো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব। নাট্যশাস্ত্র লেখেন ভরতমুনি। সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট। দানসাগর লেখেন বল্লাল সেন। অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, ভালোভাবে দেখবে। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। দানসাগর এবং অদ্ভুত সাগর লিখেছেন বল্লাল সেন। মঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত। ভিভিআই করো। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, আনন্দমঠ বইয়ের লেখক একজন নিচের কোন দেশীয়? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর হবে অপশন বি, ভারতীয়। 32 নম্বর প্রশ্ন, কে ঘোষণা করেন করো অথবা মরো? ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে? সকলেই জানি আমরা। সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী। দেখো বিভিন্ন ঐতিহাসিক উক্তি বা স্লোগান কারা কারা দিয়েছিলেন একটু দেখে নেব। দেখো, কংগ্রেস যদি দেশ ভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদের উপর দিয়ে। এই বিখ্যাত উক্তিটা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর দেখো, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এই গুরুত্বপূর্ণ স্লোগান দিয়েছিলেন বা উক্তিটা করেছিলেন লর্ড কার্জন। তারপর দেখো, রাম রহিম এক হ্যাঁ, নাম ধারা হ্যাঁ তো কবির বলেছিলেন। তারপর দেখো, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেয়া চেক, কে বলেছেন? মহাত্মা গান্ধী। তারপর দেখো, সব লাল হো জায়গা, কে বলেছেন? রঞ্জিত সিং। তারপর দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো, উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, কে বলেছেন? জওহরলাল নেহেরু। তারপর দেখো, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, কে বলেছেন? মাও সে তুং। তারপর দেখো, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, কে বলেছেন? লর্ড কার্জন। তো গুরুত্বপূর্ণ উক্তি আমরা দেখে নিলাম। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তারা হলো নিচের কোন দুই শক্তি? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। পলাশী যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্লাইভ এবং নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে। কত সালে? 1757 সালে। দেখো, সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর দেখে নেব বিভিন্ন যুদ্ধ সম্পর্কে। হিদিসপাসের যুদ্ধ হয় 326 খ্রিস্টপূর্বাব্দে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে এবং এখানে জয়লাভ করেন আলেকজান্ডার। কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে, এখানে জয়লাভ করেন সম্রাট অশোক। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে। সেম সেম ব্যক্তি, মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান, কিন্তু এখানে জয়লাভ করছেন মোহাম্মদ ঘড়ি। হানুমার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে বাবর এবং মেবারের রানা সঙ্গের মধ্যে, এখানে জয়লাভ করেন বাবর। তালিকটা যুদ্ধ সংগঠিত হয় 1565 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ, হুসেন নিজাম এবং রাজা সদাশিব রায়ের মধ্যে এবং এখানে জয়লাভ করেন হুসেন নিজাম। হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় 1576 খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপের মধ্যে, জয়লাভ করেন সম্রাট আকবর।
এছাড়া দেখো পলাশি যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে, জয়লাভ করেন রবার্ট ক্লাইভ। বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয় 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে, এবং জয়লাভ করেন ইংরেজ সেনাপতি আয়ারকুট। বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1764 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি হেক্টর মুনরো এবং অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব মীর কাসিম, এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে, এবং জয়লাভ করেন ইংরেজ সেনাপতি হেক্টর মুনরো। তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখে নিলাম। নেক্সট 34 নম্বর প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? বা ঘুরিয়ে আসতে পারে তুত ই হিন্দ, বা হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, আমির খসরুকে বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিচিত নাম এবং প্রকৃত নাম আমরা দেখে নেব। দেখো ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত, ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস, ভারতের পক্ষী মানব নামে পরিচিত সেলিম আলী, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু, ভারতের শান্তি মানব নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উমেশ চন্দ্র ব্যানার্জি, 1885 সালে। দেখো জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, 1885 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদিরুদ্দিন তায়েবজি, 1887 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইল, 1888 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, 1917 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, 1925 সাল। নেক্সট দেখো, প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন, 1896 সাল। প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন, 1911 সাল। এবং প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয় লাহোর অধিবেশনে, 1929 সালে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? জাস্ট এক্ষুনি দেখলাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত। এর অপর একটা নাম ছিল বা উপাধি ছিল, সেটা হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। ওকে। এছাড়া দেখো সম্রাট অশোকের কি কি ডাক নাম ছিল বা উপাধি ছিল? দেব নাম প্রিয়। ঠিক আছে। তারপর দেখো কনিষ্কের কি নাম ছিল? দ্বিতীয় অশোক আর সেকেন্ড অশোক। চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে উপাধি ছিল সেগুলো হচ্ছে সকারি এবং বিক্রমাদিত্য। ওকে। নেক্সট ভূগোলে চলে যাব। ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। দেখো হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে বা কোন স্থানে? মিসলেনিয়াস 2019 এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, লাদাখে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেব। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, পেইন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত, গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য তালিকা আমরা দেখে নেব। সোনাই রূপাই অভয়ারণ্য অসমে অবস্থিত, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীর অবস্থিত, আছানাকামার অভয়ারণ্য ছত্তিশগড় অবস্থিত, গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত, ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত,
মালাবার অভয়ারণ্য কেরালা অবস্থিত, গির জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য গুজরাটে অবস্থিত, দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশ অবস্থিত, পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশের সাথে ভারতের সব থেকে বড় সীমানা বন্টন রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিমি। দেখো, বাংলাদেশের সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সীমানা রয়েছে প্রায় 4096 কিমি জুড়ে। পাকিস্তানের সাথে ভারতবর্ষের সীমানা প্রায় 3323 কিলোমিটার। নেপালের সাথে ভারতের সীমানা প্রায় 1751 কিলোমিটার এবং চীনের সাথে ভারতের সীমানা প্রায় 3488 কিমি। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, জম্মু কাশ্মীর। এবং উলার হ্রদ হচ্ছে কি বৃহত্তম স্বাদু জলের হ্রদ ভারতবর্ষে। ওকে, দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ দেখে নেবো। উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত রয়েছে, সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত রয়েছে, পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। সম্বর হ্রদ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। 40 নম্বর প্রশ্ন, আন্নামালাই পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। এবং আন্নামালাই পর্বতের আনাইমুদি শৃঙ্গ, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেব। সাতপুরা পর্বত মধ্যপ্রদেশ অবস্থিত, বিন্ধ্য পর্বত গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ অবস্থিত, আরাবল্লী পর্বত রাজস্থান এবং দিল্লিতে অবস্থিত, রকি পর্বতমালা উত্তর আমেরিকাতে অবস্থিত, আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, হিমালয় পর্বতমালা এশিয়াতে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো আল্পস পর্বত ইউরোপে অবস্থিত, পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম ভারতে অবস্থিত, ইউরাল পর্বতমালা রাশিয়া অবস্থিত, অ্যাটলাস পর্বতমালা উত্তর পশ্চিম আফ্রিকাতে অবস্থিত, গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্ব অস্ট্রেলিয়াতে অবস্থিত, কারাকোরাম পর্বতমালা দক্ষিণ মধ্য এশিয়াতে অবস্থিত, হিন্দুকুশ পর্বতমালা দক্ষিণ মধ্য এশিয়াতে অবস্থিত, আরাবল্লী পর্বতমালা দক্ষিণ পশ্চিম ভারতে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর সমূহ আমরা তালিকা দেখে নেব। আগ্রা অবস্থিত যমুনা নদীর তীরে, হরিদ্বার অবস্থিত গঙ্গা নদীর তীরে, গান্ধীনগর অবস্থিত সবরমতী নদীর তীরে, হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে মুসি নদীর তীরে, মহীশূর অবস্থিত রয়েছে কাবেরী নদীর তীরে, শ্রীনগর শহরটি অবস্থিত রয়েছে ঝিলাম নদীর তীরে। সাথে পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন নদী তীরবর্তী শহরসমূহ দেখে নেব। দেখো, রোম অবস্থিত রয়েছে টাইবার নদীর তীরে, লন্ডন অবস্থিত রয়েছে টেমস নদীর তীরে, কায়রো অবস্থিত রয়েছে নীল নদের তীরে, নিউ ইয়র্ক অবস্থিত রয়েছে হাডসন নদীর তীরে, সাংহাই অবস্থিত রয়েছে ইয়াং সিকিয়াং নদীর তীরে এবং লাহোর অবস্থিত রয়েছে ইরাবতী নদীর তীরে। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? তো ভারতের উচ্চতম শৃঙ্গ মিসলিনিয়াস 2013 প্রশ্ন এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, অনেকের মনে হতে পারে এটা উত্তর কারাকোরাম হবে, কিন্তু কারাকোরামের অবস্থান নিয়ে ডিসপুট রয়েছে। তো কারাকোরামকে এখন বর্তমানে ভারতের উচ্চতম শৃঙ্গ ধরা হয় না, কাঞ্চনজঙ্ঘাতেই ধরা হয়ে থাকে। এবং কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি নিয়েও দ্বন্দ্ব রয়েছে নেপাল এবং ভারতের মধ্যে। তো কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেই আমরা ভারতের উচ্চতম শৃঙ্গ ধরে থাকি। 43 নম্বর প্রশ্ন,
সূর্যের নিকটতম গ্রহ নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন আর হয়? অবশ্যই বুধ। দেখো, সৌরজগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। সূর্যকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটা? সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টরাই। পৃথিবীর যমজ গ্রহ সেটা হচ্ছে শুক্র। গ্রেট রেড স্পট দেখতে পাওয়া যায় বৃহস্পতি গ্রহে। আবর্তনকাল এবং পরিক্রমণ কাল পৃথিবীর সাথে সমান কোন গ্রহের? সেটা হবে শুক্রের। তারপর দেখো, সবচেয়ে বড় উপগ্রহ সেটা কি? সেটা হচ্ছে গ্যানিমিড। গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ এবং সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ। সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে কে? সেটা হচ্ছে বুধ। পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটা হচ্ছে শুক্র গ্রহ। অর্থাৎ সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরপাক খায়, কিন্তু শুক্র একমাত্র গ্রহ যে উল্টো দিকে ঘোরে। অর্থাৎ যদি শুক্র গ্রহে তুমি যাও, তাহলে সূর্য দেখবে পশ্চিম দিকে উঠছে আর পূর্ব দিকে অস্ত যাচ্ছে। আচ্ছা, সৌরজগৎ ছায়াপথের যে অন্তর্গত সেই ছায়াপথের নাম আকাশগঙ্গা। উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ। নীল গ্রহ পৃথিবী, লাল গ্রহ মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস এবং শীতলতম গ্রহ নেপচুন। নেক্সট দেখো 44, বার্কমুন্ড কথাটি জড়িত রয়েছে নিচের কোনটির সাথে? মিসলেনিয়াস 2011 প্রশ্ন। চারটি অপশন দেখো, নদীর কার্যাবলীর সাথে, বায়ুর কার্যাবলীর সাথে, হিমবাহের কার্যাবলীর সাথে, নাকি সমুদ্র তরঙ্গের কার্যাবলীর সাথে। তো সঠিক উত্তর হবে অপশন সি, হিমবাহের কার্যাবলীর সাথে বার্কমুন্ড কথাটি জড়িত রয়েছে। দেখো, বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে একটু তথ্য দেখব। হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি হলো, দেখো, কোরি বা সার্ক, এরিটি, কর্তিত স্পার, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, ফিওয়ার্ড, গ্রাব রেখা, ড্রামলিন, কেম, এস্কার, কেটাল ইত্যাদি। তারপর দেখো, নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলোর নাম কি? গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ, প্রাকৃতিক সেতু ইত্যাদি। এবং বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোর নাম দেখো, গৌড়, জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্চ, অপসারণ গর্ত প্রভৃতি। এছাড়া বালিয়াড়ি এবং লোহেস, এটা হচ্ছে সমভূমি, বালিয়াড়ি এবং লোহেস সমভূমি, এগুলো হচ্ছে বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। এবার আমরা চলে যাবো সংবিধান বা কনস্টিটিউশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। দেখো, 45 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত রয়েছে? মিসলেনিয়াস 2019 প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 17 নম্বর ধারা। 18 নম্বর ধারা, এটা হচ্ছে বিভিন্ন যে সমস্ত আগেকার দিনে কি হতো, রাজাধিরাজ, মহারাজ ধীরাজ, জমিদার, এদের বিশিষ্ট বিভিন্ন উপাধি ছিল, সেই উপাধিগুলোকে বর্জন করে, ঠিক আছে, শুধুমাত্র কি কি উপাধি ভারত সরকার এখন দেয়? ভারতরত্ন, তারপর আমাদের যে সমস্ত রাষ্ট্রপতি যে সমস্ত উপাধিগুলো দিয়ে থাকে, সেই উপাধিগুলোই রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কি রয়েছে? উপাধি সম্পর্কিত উপাধি। 19 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 6 রকম স্বাধীনতা। এবং 20 নম্বর প্রশ্ন মানে ধারা, সেটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত ধারা। নেক্সট দেখো, ধারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারা হলো 51A। অ্যাটর্নি জেনারেলের ধারা 76। পঞ্চায়েতি রাজ সম্পর্কে বর্ণনা করা রয়েছে 243 নম্বর ধারাতে। নির্বাচন কমিশন সম্পর্কে বর্ণনা করা হয়েছে 324 নম্বর ধারাতে। জরুরি অবস্থা সম্পর্কে বলা রয়েছে 352 থেকে 360। তিনটে ধারা রয়েছে 352, এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। 356 স্টেট এমার্জেন্সি। এবং 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা মানে অর্থনৈতিক জরুরি অবস্থা। তারপর দেখো, সাংবিধানিক সংশোধন প্রক্রিয়া, এটা বলা রয়েছে 368 নম্বর ধারাতে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো, 46 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় নিচের কততম সংবিধানের মাধ্যমে? ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, শুধুমাত্র সেকুলার নয়, এর সাথে সোশিয়ালিস্ট, ঠিক আছে, এবং ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দকেই যুক্ত করা হয় নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে?
সঠিক উত্তর হবে অপশানে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কত সালে? 1976 সালে। আচ্ছা, এখানে বলে দিই 44তম সংবিধান সংশোধন 1978 সালে হয়। এটাও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী সম্পর্কে তথ্য আমরা একটু দেখে নেব। 36তম সংবিধান সংশোধন সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয় 1975 সাল। 42তম সংবিধান সংশোধন বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় সংসদকে, এবং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ করা হয়। এছাড়া সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই তিনটে শব্দকে প্রস্তাবনায় যুক্ত করা হয় কত সালে? 1976 সালে। 44তম সংবিধান সংশোধন, যেটা হচ্ছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় 1978 সালে। 61 নম্বর ধারা, সংবিধান সংশোধনী, যেখানে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 করা হয় কত সালে? 1988 সালে করা হয়, এবং ইমপ্লিমেন্ট হয় 1989 সালে। ওকে, তারপর দেখো 101 নম্বর সংশোধন, জিএসটি, এটা হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয় 2016 সালে আসে, প্রবর্তন হয় 2017-তে। নেক্সট দেখো 47 নম্বর প্রশ্ন, দুটি সংশোধনীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেয়া যায়? দুটো সংসদীয় অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ কত থাকতে পারে? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 6 মাস। 48 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কখনো যদি অধ্যাদেশ দেয় বা অর্ডিন্যান্স জারি করে, ভুল বললাম, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশনে সংসদে অধিবেশন না চলাকালীন, অর্থাৎ এমন কিছু মানে সিচুয়েশন তৈরি হলো যেখানে সংসদে কোনো রকম অধিবেশন চলছে না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঘটেছে, সেই সময় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। এবার চলে যাব বিজ্ঞান সায়েন্সের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। দেখো 49, মানবদের সব থেকে ছোট পেশির নাম কি? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, স্টেপিডিয়াস পেশি। দেখো, মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। মোট পেশির সংখ্যা 639টি, মোট রক্তের পরিমাণ 5.6 লিটার, রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিনিট, সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড, ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে পিনিয়াল বডি। তারপর দেখো, সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি সেটা হচ্ছে যকৃৎ, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি সেটা হচ্ছে প্লীহা, সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 42 থেকে 45 সেমি হয়ে থাকে, সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ এবং করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। এছাড়া দেখো, মোট অস্থির সংখ্যা 206টি, মস্তিষ্কের ওজন 1360 গ্রাম হয়ে থাকে এভারেজ, দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল, দেহের ব্যাসতম অঙ্গ হৃৎপিণ্ড, দেহের শক্তিশালী পেশি চোয়ালের পেশি, এবং পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ী স্পন্দন 72 বার সেকেন্ডে হয়ে থাকে, এবং দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। তো ভিভিআই করবে এই তথ্যটিকে মানব শরীর সম্পর্কে। নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম হয়ে যাবে এইডস এর ফুল ফর্ম। 51 নম্বর প্রশ্ন, সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়ে থাকে? অর্থাৎ যে রক্তের গ্রুপের ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারবে। সঠিক উত্তর হবে অপশানে, যার ও গ্রুপের রক্ত আছে। দেখো, সর্বজনীন রক্তদাতা হচ্ছে ও গ্রুপের রক্ত, এবং গ্রহীতা সেটা হচ্ছে এবি গ্রুপের রক্ত। 52, তেজস্ক্রিয়তার এসআই একক হলো নিচের কোনটি? মিসলেনিয়াস 2019 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, বেকারেল।
53, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? তো আণবিক ওজন আমরা শুধুমাত্র বাষ্প ঘনত্বের সাথে কি করে থাকি? 2 দিয়ে গুণ করে থাকি। তো সঠিক উত্তর হয়ে যাবে 64। নিচে ব্যাখ্যা দেওয়া রয়েছে আণবিক ওজনের সাথে আমরা 2 গুণ করি। বাষ্প ঘনত্বের সাথে করলেই সেটা হয়ে যাবে কি? আণবিক ওজন। নেক্সট দেখো 54, বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? মিসেলেনিয়াস 2019 এর প্রশ্ন। ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, নেফ্রন। 55, আলোক তরঙ্গ হয় নিচের কোন ধরনের তরঙ্গ? মিসেলেনিয়াস 2013 প্রশ্ন। 4টি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন সি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়ে থাকে আলোক তরঙ্গ দৈর্ঘ্য। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা হচ্ছে শব্দ তরঙ্গ। 56, প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল সেটা নিচের কোনটি? মিসেলেনিয়াস 2013 প্রশ্ন। তো 56 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে থাকে। দেখো, এই জন্য পাহাড়ি অঞ্চলে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে, কেননা সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কম। বায়ুমণ্ডলীয় চাপ কমে গেলে কি হয়ে যাবে? স্ফুটনাঙ্ক কমে যাবে। তো সেই কারণে সেখানে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে। 57, নিচের কোনটি স্কেলার রাশি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ভর। ভর হলো এখানে স্কেলার রাশি। দেখো, ভরে শুধু মান রয়েছে, অভিমুখ নেই, তাই স্কেলার রাশি। আর ভরবেগ, ওজন, বল এগুলোর মান এবং অভিমুখ দুই রয়েছে, তাই এগুলো ভেক্টর রাশি। 58, কম্পাঙ্কের একক নিচের কোনটি? মিসেলেনিয়াস 2013 প্রশ্ন। তো 58 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হার্জ। 59, দেখো, কিলো ওয়াট আওয়ার কিসের একক? এটাও মিসেলেনিয়াস 2013 প্রশ্ন। কিলো ওয়াট আওয়ার নিচের কোনটির একক? সঠিক উত্তর হয়ে যাবে শক্তির একক। বি এবং সি উল্টে পাল্টে গেছে, কিন্তু উত্তরটা হবে শক্তি, এনার্জি। নেক্সট দেখো, বিভিন্ন ভৌত রাশির একক সমূহ আমরা একটু দেখে নেব। আয়তন, তার একক ঘনসেমি এবং ঘনমিটার, সিজিএস এবং এসআই তে। বেগের একক সেমি পার সেকেন্ড সিজিএস এ, এসআই তে মিটার পার সেকেন্ড। বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন। চাপের একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। রোধের একক ওহম। তাপমাত্রার একক ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস এ, ডিগ্রি ফারেনহাইট এবং এসআই তে কেলভিন। জাহাজের গতিবেগ মাপা হয় নট এককে। তাপমাত্রার সিজিএস একক ক্যালোরি এবং এসআই একক জুল। তারপর দেখো, পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমরা তালিকা এবারে এক এক করে দেখে নেব। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম আমরা একটু দেখে নেব, বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম। ব্যাঙাচি, এই ছদ্মনামটা কাজী নজরুল ইসলাম ব্যবহার করতেন। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। সুমিত্রা দেবী মহেশ্বতা দেবীর ছদ্মনাম। হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। আন্নাকালী পাকরাসি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম। স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম। বেদুইন দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম। বানভট্ট নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম। দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। আমি শুরুতেই বলেছিলাম আমাদের বাংলার সাহিত্য, কালচার, আহ, এই সমস্ত থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তো বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনামও খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। নেক্সট দেখো, ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক এবং পর্যটক দেখে নেবো এবং কোন কোন রাজার আমলে এসেছিলেন দেখে নেবো। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন মেগাস্তেনিস গ্রিক দেশ থেকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন ফাহিয়েন চীন দেশ থেকে। হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন সাং চীন দেশ থেকে। সুলতান মাহমুদের সময় এসেছিলেন আলবিরুনি। মোহাম্মদ বিন তুগলকের সময় ছিলেন ইবন বতুতা মরক্কো থেকে। এবং ঔরঙ্গজেবের টাইমে ছিলেন মানুচি
ইতালি থেকে। নেক্সট দেখো বিভিন্ন গভর্নর এবং ভাইসরয় সম্পর্কে তথ্য দেখে নেবো, খুবই ইম্পর্টেন্ট এটা। দেখো বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং। তারপর বাংলার শেষ গভর্নর অর্থাৎ বাংলার এই গভর্নর পদটাকে তুলে দেওয়া হয়, দিয়ে নামকরণ চেঞ্জ করা হয় কি গভর্নর জেনারেল। তাহলে ওয়ারেন হেস্টিং এর সময় গভর্নর, এই বাংলার গভর্নর এই পদটা অবলুপ্ত হচ্ছে, আবার তার সময়তে শুরু হচ্ছে কি গভর্নর জেনারেল। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে ওয়ারেন হেস্টিং নিজেই। আবার দেখো কিছু পরে এই গভর্নর জেনারেল পদটাকেও তুলে দেওয়া হচ্ছে। দেখো বাংলার শেষ গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। তো আবার নতুন নামকরণ করা হচ্ছে, সেটা কি বাংলা তুলে দিয়ে করা হচ্ছে কি ভারত। ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং, কেন তার সময় বাংলার গভর্নর জেনারেলের কি নামকরণ চেঞ্জ করা হয়েছে। ওকে, নেক্সট তারপর দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। তারপর দেখো আবার নামকরণ চেঞ্জ করা হচ্ছে, ভারতের ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল আবার নামকরণ করা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী, এবং তারপরেই গভর্নর জেনারেল বা ভাইসরয় এই পদটাই তুলে দেওয়া হয়। নেক্সট দেখো ভারতের প্রথম সম্পর্কে তথ্য দেখব। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়েবজি। আইসিএস উত্তীর্ণ প্রথম ব্যক্তি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আইসিএস প্রথম অফিসার হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রথম ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম রাষ্ট্রপতি প্রথম ভারতের ডক্টর জাকির হোসেন। প্রথম মহাকাশচারী ভারত থেকে রাকেশ শর্মা 1984 সালে যান। আন্তর্জাতিক আদালতের বিচারপতি প্রথম হন ভারত থেকে বেনেগাল নরসিংহ রাও 1952 সালে। ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডক্টর সিবি রামন 1954 সালে। প্রথম ফিল্ড মার্শাল জেনারেল স্যাম মানেকশা। রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রথম মৃত্যু ঘটে কার? ডক্টর জাকির হোসেনের। এবং প্রধানমন্ত্রী পদে থাকাকালীন প্রথম মৃত্যু হয় CN আন্নাদুরায়ের। এছাড়া দেখো ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম সাঁতারু মিহির সেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি জি শঙ্কর কুরুপ 1965 সাল। পরমবীর চক্র প্রাপক প্রথম ব্যক্তি মেজর সোমনাথ শর্মা। মুখ্য নির্বাচন কমিশনার প্রথম ছিলেন ভারতবর্ষের সুকুমার সেন। এবং প্রধান বিচারপতি প্রথম ছিলেন হরিলাল জে কানাইয়া। নেক্সট দেখবো গুরুত্বপূর্ণ আত্মজীবনী সম্পর্কে তথ্য। দেখো আই অ্যাম মারাদোনা দিয়াগো মারাদোনার আত্মজীবনী। গোল ধ্যানচাঁদের আত্মজীবনী। সানি ডেজ সুনীল গাভাস্কারের আত্মজীবনী। মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম পেলের আত্মজীবনী। দ্য রেস অব মাই লাইফ মিলখা সিং এর আত্মজীবনী। আনব্রেকেবল মেরি কমের আত্মজীবনী। তারপর দেখব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস সম্পর্কে তথ্য। দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বিশ্ব যক্ষ্মা দিবস 22শে মার্চ পালন করা হয়। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হয় 12ই জুন। আন্তর্জাতিক যুব দিবস সেটা পালন করা হয় 12ই আগস্ট। আর জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি। পার্থক্যটা বুঝবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, রিপিট হলো। বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর এবং মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। নেক্সট দেখো পুরস্কার এবং ক্ষেত্র, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় একটু দেখে নেব। দেখো অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের জন্য। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যের উপর থেকে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার উপর থেকে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের উপর থেকে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। নেক্সট দেখো অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের উপর থেকে। বোরলগ পুরস্কার দেওয়া হয় কৃষি এবং পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের উপর থেকে। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের জন্য। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় এবং খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের জন্য। নেক্সট দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র। হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র, অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র, ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্র, ভোল্টমিটার বিভব প্রভেদ পরিমাপক যন্ত্র। নেক্সট দেখবো ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগসমূহ। খুবই গুরুত্বপূর্ণ লিস্ট। দেখো, রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে, বেরি রোগ হয়ে থাকে ভিটামিন B1 এর অভাবে, স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সির অভাবে, বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়ায় এই রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে, বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন ই এর অভাবে, রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় ভিটামিন কে এর অভাবে। নেক্সট দেখো সংবিধানের উৎস সম্পর্কে তথ্য আমরা দেখে নেব এবং এটাই হচ্ছে আমাদের শেষ টপিক। দেখো, মৌলিক অধিকার প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। সংবিধান সংশোধনের ধারণা নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে। জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং প্রস্তাবনার ভাষা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো এই ছিল আজকের টোটাল গুরুত্বপূর্ণ ক্লাস। আপকামিং পিএসসি মিসলেনিয়াস 2024 প্রিলিমিনারিকে লক্ষ্য করে সম্পূর্ণ আমরা ম্যারাথন ক্লাস করে ফেললাম, যেখানে বিগত বছরের কিছু প্রশ্ন এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সাথে যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই টপিকের উপর থেকে গুরুত্বপূর্ণ আমরা তালিকা বা লিস্ট দেখে নিলাম, যেখান থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই তোমরা কমন পাবে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমাদের যে স্মার্ট গাইড ইবুক সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জিকে অর্থভিত্তিক প্রশ্নোত্তর পাবে, গণিতের প্রশ্নোত্তর পাবে, বিগত 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, মিসেলিনিয়াস পরীক্ষার বিগত বছর প্রশ্ন এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, সাথে 100 নম্বরের মিসেলিনিয়াস পরীক্ষার 10টি ফুল মক টেস্ট পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।